আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন জোটটির সহকারী সেক্রেটারি জেনারেল। গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে হিজবুল্লাহর লড়াই আরব লীগকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে বলে ধারণা বিশ্লেষকদের। 2016 সালে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে আরব লীগ। ধারণা করা হয় ইসরায়েলের মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপের কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হয় সংগঠনটি। এরপর পেরিয়েছে 8 বছর। শনিবার আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে হিজবুল্লাহর নাম। মিশরীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক ভাষণে আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসাম জাকি বলেছেন, হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, জাকি বলেছেন, লীগের সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়। আরব লীগের পক্ষ থেকে এই ঘোষণা এমন সময় এলো যখন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে যাচ্ছে। ফ্রান্সে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচনে মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল আরএন জয় পেয়েছে। দলটি পেয়েছে 34% ভোট। অন্যদিকে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে 28%-এর বেশি। আর বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 20%-এর বেশি ভোট। গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে দেশটিতে। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। নির্বাচনের আগে যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল কিংবা জনমত জরিপে যে ফলাফল দেখা গিয়েছিল, ফ্রান্সে মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের বুথ ফেরত ভোটের ফলাফলেও তার ছাপ দেখা গেল। নানা আলোচনা আর সমালোচনার পর প্রথম ধাপের নির্বাচনের ফলাফলে দেখা গেছে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি পেয়েছে 34% ভোট, আর কমিউনিস্টবাদীদের জোট নিউ ফ্রন্ট পপুলার পেয়েছে 28.1 ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পেয়েছে 20.3% ভোট। এদিকে ভোটের ফলাফলে হতাশা জানিয়ে সাধারণ মানুষ বলেছেন, কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে বর্ণ বৈষম্যের শিকার হতে হবে। আর তাই আগামী 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোটে মেরিন লোপেনের ন্যাশনাল র্যালিকে যেন রোকা হয়, সেজন্য সকল ভোটারদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। আমাদের জন্য অনেক সমস্যা হবে, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল কলেজে যেতে রাষ্ট্রজমের শিকার হবে এবং কাজে কর্মে আমাদের রাষ্ট্রজমা আসবে, সর্বত্র রাষ্ট্রজমা আসবে। বাংলাদেশের যত ভোটার ভাই বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা মারি রোপণকে রুখে দেওয়ার জন্য যত চেষ্টা আছে ভোট দিবেন না। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই নির্বাচনে ভোট প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। আমি তরুণ প্রজন্মকে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেছি। একই সঙ্গে আমার বন্ধু বান্ধবদেরও ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আমি মনে করি দেশের স্থিতিশীলতার জন্য ম্যাক্রো সরকারের প্রয়োজন রয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। গেল 40 বছরের ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে এবারে সর্বোচ্চ ভোট পড়েছে। এবারে ভোট পড়েছে 59.39%। আগেও মেরিন লোপেনের কট্টর ডানপন্থী দল প্রথম ধাপে নির্বাচনে জয়ী হলেও শেষ পর্যন্ত দ্বিতীয় ধাপে তারা টেকতে পারেনি। আর তাই উদারপন্থীদের প্রত্যাশা এবারও 7 জুলাই রোববার দ্বিতীয় ধাপের নির্বাচনে কট্টর ডানপন্থী দল টেকতে পারবে না। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। 4 জুলাইয়ের ব্রিটিশ নির্বাচনে ভরাডুবি হতে চলেছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। অন্যদিকে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন জরিপে এমন তথ্যই উঠে এসেছে। ঘনিয়ে এসেছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। 4 জুলাই ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে দেশটির দুই প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ ও লেবার পার্টির। ব্রিটিশ ভোটাররা বেছে নেবেন তাদের পরবর্তী প্রধানমন্ত্রীকে। তবে এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিশাল ভরাডুবি হবে বলে পূর্বাভাস দিচ্ছে প্রায় সবগুলো জরিপ। অর্থাৎ ক্ষমতা হারানোর দ্বার প্রান্তে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গেল 14 বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছেন কনজারভেটিভরা, কিন্তু তাদের দীর্ঘ শাসনে ভোটাররা যে অসন্তুষ্ট হয়ে উঠেছেন তা জরিপের পূর্বাভাসগুলোতেই যেন স্পষ্ট। জরিপ বলছে আসন্ন সাধারণ নির্বাচনে ঐতিহাসিক সমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। বিপরীতে প্রায় 200 বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ঋষি সুনাকের দল।
যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, পার্লামেন্টে 650টি আসনের মধ্যে 422 থেকে 456টি আসন পেতে পারে লেবার পার্টি। বিপরীতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। নির্বাচনে তারা 72 থেকে সর্বোচ্চ 140টি আসনে জয়ের দেখা পেতে পারে, যা তাদের বর্তমান আসন সংখ্যা থেকে অনেক কম। এদিকে ফ্রান্স ভিত্তিক জরিপ সংস্থা ইপসসের বিশ্লেষণ অনুযায়ী ব্রিটিশ নির্বাচনে 453 আসন জিতে ইতিহাস গড়তে চলেছে লেবার পার্টি। অন্যদিকে কনজারভেটিভরা পেতে পারে বড়জোর 115 আসন। এই পূর্বাভাস সত্য হলে 14 বছর পর ক্ষমতায় ফিরবে স্টারমারের দল। অন্তরা সেন, সময় সংবাদ। শুক্রবারের নির্বাচনী বিতর্কের পর থেকে 82 বছর বয়সী জো বাইডেনের বয়স এবং কর্মক্ষমতা নিয়ে জোরে সোরে প্রশ্ন উঠেছে। খোদ ডেমোক্র্যাট পার্টির মধ্যেই তার বিকল্পের খোঁজ চলছে বলে শুরু হয়েছে গুঞ্জন। প্রার্থী বদলের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছে জোর আলোচনা। এর মধ্যে রয়টার্সের এক প্রতিবেদনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ আরও 4 রাজনীতিকের নামও প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রে 5 নভেম্বরের নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত প্রথম টেলিভিশন বিতর্কে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে প্রেসিডেন্ট জো বাইডেনকে অনেকটাই অসহায় মনে হয়েছে। স্মরণকালের তিক্ততম বিতর্কে নানা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে পেরে ওঠেননি বাইডেন। বিতর্কের ফলাফলে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পুরো নির্বাচনী প্রচারণা জুড়ে বয়স নিয়ে বাইডেনকে খোঁচা দিতে ছাড়েননি ট্রাম্প। এই আগুনে ঘি ঢেলেছে শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে প্রকাশিত প্রতিবেদন। সেখানে বাইডেনকে প্রার্থিতা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। দোটানায় পড়েছেন ডেমোক্রেটিক পার্টির অর্থদাতারাও। অর্থের পর্যাপ্ত জোগান নিশ্চিত না হলে তা বাইডেনের নির্বাচনী প্রচারণায়ও প্রভাব ফেলবে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, খোদ ডেমোক্র্যাটদেরই অনেকে বাইডেনের বিকল্প চাইছেন। তবে আদৌ তারা এই বিকল্প নিশ্চিত করতে সক্ষম কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তারপরও জমে উঠেছে জল্পনা কল্পনা। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স কথা বলেছে ব্রুকিংস ইনস্টিটিউশন থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো ইলাইন কামার্কের সঙ্গে। কামার্ক রয়টার্সের প্রশ্নের জবাবে বলেন, বাইডেনের বিকল্প হিসেবে কামালা হ্যারিস 1 নম্বরে থাকবেন, যদিও আইন অনুযায়ী দল সরাসরি ভাইস প্রেসিডেন্টকে প্রার্থী মনোনীত করতে পারবে না। কামার্ক আরও বলেন, বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম, মিশিগানের গভর্নর গ্রেজেন হুইটমার, কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার এবং ইলিয়নের গভর্নর জেবি প্রিটস্কার নির্বাচনী দৌড়ে এগিয়ে আসতে পারেন। কিন্তু তারা এখনও সবাই বাইডেনকেই সমর্থন দিচ্ছেন, এমনকি নির্বাচনী প্রচারেও অংশ নিচ্ছেন। এছাড়া প্রার্থী হতে গেলে তাদের দলীয় প্রতিনিধিদের সমর্থনও জোগাড় করা লাগবে। তবে এই বিতর্কের জের ধরে যদি বাইডেন প্রার্থিতা থেকে সরেও দাঁড়ান, তাহলে তার জায়গায় নতুন একজনকে নির্ধারণ করার বিষয়টি হবে সময় সাপেক্ষ ও জটিল। এছাড়া আদৌ নিজের দুর্বলতা মেনে নিয়ে বাইডেন সরে দাঁড়াবেন কিনা তা নিয়েই প্রশ্ন রয়ে যায়। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে এশিয়াতেও যুক্তরাষ্ট্র সামরিক জোট গঠনের পায়তারা করছে বলে অভিযোগ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের। দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ন্যাটোর এশীয় সংস্করণ তৈরি করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। গেল বৃহস্পতিবার বড় পরিসরে সামরিক মহড়া চালায় দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। ফ্রিডম এজ নামের 3 দেশের এ মহড়ায় পারমাণবিক অস্ত্রবাহী রণতরী ও সাবমেরিন সহ অত্যাধুনিক সব সমরাস্ত্র প্রদর্শন করা হয়। বলা হয়, কোরীয় উপদ্বীপে পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্টা জবাব দিতেই তাদের এ মহড়া। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের ওই মহড়ায় বেজায় চটেছে উত্তর কোরিয়া। এর তীব্র সমালোচনা করে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে এশিয়াতেও সামরিক জোট গঠনের পায়তারা করছে ওয়াশিংটন। তার অংশ হিসেবেই এই মহড়া চালানো হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপানকে পশ্চিমা সামরিক জোটের সদস্য করতে যুক্তরাষ্ট্র সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন কিম। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় শক্তি প্রদর্শনের জন্য সবসময় প্রস্তুত উত্তর কোরিয়া। একই দিন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ছবি সংবলিত পিন পরেন প্রশাসনিক কর্মকর্তারা। পিয়ংইয়ং এর এক অনুষ্ঠানে কিম জং উনের উপস্থিতিতেই কর্মকর্তাদের এই পিন পরে থাকতে দেখা যায়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার ব্যক্তিত্ব ও বলিষ্ঠ নেতৃত্বের বহিঃপ্রকাশ করতেই এমন উদ্যোগ বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। কুয়েতে বসবাসরত আকামাবিহীন অবৈধ প্রবাসীদের
সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলো 30 জুন। বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে 17 মার্চ থেকে 30 জুন পর্যন্ত এই সময়ে 4000-এর বেশি আউটপাস নিয়েছে অবৈধ প্রবাসীরা। এই সুযোগে দেশটিতে থাকা আকামাবিহীন অবৈধ প্রবাসীরা যাদের বিরুদ্ধে মামলা ছিল না তারা সহজেই কুয়েত ত্যাগ করতে পেরেছেন। 1 জুলাই থেকেই অবৈধদের ধরতে কঠোর অভিযানে নামবে কুয়েত প্রশাসন। অবৈধদের আশ্রয়দাতার বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রথম কোনো বাংলাদেশি হিসেবে একাই উড়োজাহাজ চালিয়ে সবাইকে অবাক করে দিয়েছে 16 বছর বয়সী এক কিশোর। স্থানীয় সময় রোববার সকালে লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান বিমানবন্দরে কয়েক দফা বিমান নিয়ে উড্ডয়ন এবং অবতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কিশোর আহনাফ আবিদ মাহির, যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 9 বছর আগে বাবা মইনুল হক ও মা আয়শা রুমার সঙ্গে বাংলাদেশ থেকে বিমানে চেপে যুক্তরাষ্ট্রে অবতরণ করেন ছোট্ট আহনাফ আবিদ মাহির। সেই বিমানে চড়া থেকেই নীল আকাশে ডানা মেলে ওড়ার স্বপ্নটা তার। বড় ছেলের স্বপ্ন পূরণে এগিয়ে আসেন বাবা মা। পড়াশোনার পাশাপাশি তাকে ভর্তি করা হয় লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইং প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে চলে দীর্ঘ প্রশিক্ষণকালীন প্রশিক্ষকের পাশে বসে বিমান চালালেও নিজের 16তম জন্মদিনে একাই বিমান নিয়ে আকাশে উড়াল দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন স্বপ্নবাজ এই কিশোর। স্থানীয় সময় রোববার সকালে একাই উড়োজাহাজ নিয়ে বেশ কয়েকবার নীল গগনের সাদা মেঘের ভেলায় ভেসে আবার মাটিতে নেমে আসে মাহির। ছেলের আকাশে ভেসে বেড়ানোর স্বপ্ন পূরণ দেখে আনন্দে ভাসেন বাবা মা সহ বিমানবন্দরে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরাও। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি যাতে সে ভবিষ্যতে এটা ধরে রাখতে পারে। মাহির ফ্লাইট ইনস্ট্রাক্টর ছিলেন বাংলাদেশি ইলিয়াস খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর নিয়ম অনুযায়ী 16 বছরে পা রাখার দিন থেকে একা বিমান চালানোর অনুমতি নিয়ে সে বিমান চালিয়েছে। ফ্লাইট ইনস্ট্রাক্টরের বিশেষ লিখিত অনুমোদন সাপেক্ষে পরবর্তী 1 বছর যাত্রীবিহীন কেবলমাত্র প্রশিক্ষণ নেওয়া বিমানই চালাতে পারবে মাহির। এরপর 17 বছর পূর্ণ হলে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পাবে। তখন বাণিজ্যিক নয় এমন 1 ইঞ্জিন বিশিষ্ট বিমান চালানোর অনুমতি পাবে মাহির। ধাপে ধাপে হবে দক্ষ পাইলট। ওর যে স্কিল সেটা অ্যামেজিং। ও আজ থেকে আরো 6 মাস আগে থেকেই একা প্লেন চালানোর জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু ওর বয়সের জন্য আজকের দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আকাশ ভ্রমণের ভালো লাগাকে পেশা হিসেবে নিতে আগ্রহী মাহির জানান তার অনুভূতির কথা। আমার সোলো প্রথম একা, আমি সবারই থিঙ্কিং করতে চাই আর আমার জন্য দোয়া করেন আমি ফিল্ডে একটা ভালো ক্যারিয়ার পেতে পারবো, and I'm excited for what comes to the future. অনেক ভালো লাগছে প্রথম সোলো করতে, and I'm excited to have a career in this field. যুক্তরাষ্ট্রে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে মাহির এর সাফল্যে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তাদের নতুন প্রজন্মের অনেকেই পাইলটকে এখন বেছে নিচ্ছে তাদের অন্যতম প্রধান পেশা হিসেবে। তাদের ধারণা এই পেশা তাদেরকে আরও বেশি সাফল্য এনে দিবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান এয়ারপোর্ট থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার একটি সরকারি অফিসে কর্মরত একটি রোবট স্বেচ্ছায় নিজেকে অচল করে দিয়েছে। এই ঘটনাকে বলা হচ্ছে রোবটের আত্মহত্যা। অফিসে কর্মরত অবস্থায় সিঁড়ি থেকে লাফ দিয়ে নিজেকে পুরোপুরি অকেজো করে দিয়েছে সে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ। ভালো না লাগা কিংবা জীবনের প্রতি অনীহা মানুষের জন্য যেন স্বাভাবিক বিষয়। তবে এই ভালো না লাগার অসুখ হয়তো রোবটের ভেতরেও ছড়াতে পারে। সেটাও এমনই গুরুতর হতে পারে যে আত্মহত্যার পথ বেছে নেয় রোবটটি। এমনই বিচিত্র ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার নর্থ কিয়াংসাংয়ের গুমি এলাকায়। রোবটটিকে গুমি সিটি কাউন্সিলে সরকারি কর্মচারী হিসেবে মোতায়েন করা হয়েছিল। সে দৈনিক সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করত। তার কাজ ছিল অফিসের বিভিন্ন নথিপত্র পরিবহন, দর্শনার্থীদের সহায়তা দেয়া এবং শহর সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচার। এই নির্ভেজাল কাজ হয়তো একটু বেশি একঘেয়ে লাগছিল তার। রোজকার মতো অফিসে এসে কর্মরত অবস্থায় আত্মহত্যার পথ বেছে নিল সে। কাজ করতে করতে সিঁড়ি থেকে লাফ দিয়ে নিজেকে পুরোপুরি অকেজো করে দিল রোবটটি। সিটি
সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানান, গত সপ্তাহে কাউন্সিল ভবনে ঘটনাটি ঘটেছে। এ সময় রোবটটিকে এক জায়গায় এমনভাবে ঘুরতে দেখা যায় যেন এর কোনো সমস্যা হয়েছে। এরপর এটি একটি সিঁড়ির উপর থেকে 2 মিটার নিচে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি কোম্পানির তৈরি এই রোবটটি ঠিক কী কারণে এমনটা করেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। রোবটের কয়েকটি যন্ত্রাংশ সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার কথা জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।